হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা নিউট্রিশন বিষয়ে ক্লাস 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে তাদের জন্য আমি গত দুটো ক্লাসে তোমাদের প্রথম চ্যাপ্টার পুষ্টিতে জৈব রাসায়নিক এবং জৈব ভৌত প্রক্রিয়া থেকে যে দুটো আমি ক্লাসে কোশ্চেন আলোচনা করেছিলাম, অর্থাৎ 50টি কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমি এই চ্যাপ্টারে আরও 15টি কোশ্চেন আলোচনা করব এবং পরে আরও 15টি, মোট 80টি কোশ্চেন আলোচনা করব। এই 80টি কোশ্চেন যদি তোমরা ভালো করে যাও, আমি আশা রাখছি এরই ভেতর কিন্তু এই চ্যাপ্টারে তোমরা সব কোশ্চেন করতে পারবে। তাই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং ভিডিওটি বেশি পরিমাণে বন্ধুদের ভেতর শেয়ার করে দিবে। প্রথমে আমি যেটা 51 নম্বর দাগের কোশ্চেন আসছি সেটা হচ্ছে এনজাইমের পূর্ব অবস্থা। এনজাইমের পূর্ব অবস্থা হচ্ছে প্রো এনজাইম, ফার্স্ট নাম্বার। এরপর এনজাইম ক্রিয়া বিনষ্টকারী হচ্ছে তোমার অ্যান্টি এনজাইম। এরপর এনজাইমের পরম তাপমাত্রা হচ্ছে তোমার 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এনজাইমের পিএইচ হচ্ছে 7। অর্থাৎ এই অপশানের উত্তর হবে তোমার A4, তাহলে A4B3 অপশান এ হবে এর সঠিক উত্তর। দ্বিতীয় তো 52 দাগের কোশ্চেন কো এনজাইম থায়ামিন পাইরোফসফেট। এছাড়া আছে তোমার এফএডি। এখানে মনে রাখবে ডি অপশানে আমি জাস্ট ডাইরেক্ট চলে যাচ্ছি, টেট্রাহাইড্রোফোলেট। এখান থেকে কিছু ফলিক অ্যাসিড উৎপন্ন হয়। তাই ডি অপশান 2 কোথায় আছে? এই অপশানে দেখা যাচ্ছে যে ডি অপশান 2তে আছে। এছাড়াও আমি এখান থেকে আরও কোশ্চেন যেমন কোএনজাইম এ, এটা হচ্ছে কোএনজাইম এ প্যান্টাথেনিক অ্যাসিড হলো। থাইমিন পাইরোফসফেট এটা হচ্ছে তোমার ভিটামিন B1। এফএডি এফএমএন এটা হচ্ছে তোমার রাইবোফ্লাভিন। এনএডিপি হচ্ছে তোমার ভিটামিন B3 হবে, তোমরা কারেক্ট করে নিবে। তাহলে এর অপশান হচ্ছে অপশান 1। পরের 53 দাগে কোশ্চেনে আমি যাচ্ছি। এই 53 দাগে কোশ্চেন আলোচনা করার ক্ষেত্রে প্রথমে রেগুলেটরি এনজাইম। মনে রাখবে রেগুলেটরি এনজাইম সাধারণত কি বিপাকীয় সংকেত বুঝতে পারে। এই কোশ্চেনটা যদি তোমাদের জানা না থাকে তাহলে পস্থেটিক গ্রুপ সম্পর্কে জানা আছে। পস্থেটিক গ্রুপ হচ্ছে এনজাইমের প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত অংশ, আর কোএনজাইম হচ্ছে এনজাইমের প্রোটিন অংশের সঙ্গে শিথিলভাবে আবদ্ধ অংশ। অ্যাপো এনজাইম তোমরা জানো এনজাইমের প্রোটিন অংশের সঙ্গে যুক্ত অংশ হলো। তাহলে 53 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে কত? অপশান এ হবে এর সঠিক উত্তর। 54 দাগের কোশ্চেন যেটা হচ্ছে কি পস্থেটিক গ্রুপ। পস্থেটিক গ্রুপ হচ্ছে তোমার এফএডি। পস্থেটিক গ্রুপ হচ্ছে এফএডি। এছাড়া আমি জাস্ট সি অপশানে চলে যাচ্ছি, মেটাল অ্যাক্টিভেটর ম্যাঙ্গানিজ হবে। পাচক উৎসেচক তাহলে কি হবে? অ্যামাইলেজ হবে। তাহলে কোএনজাইম পড়ে থাকছে, তাহলে এনএডিপি হচ্ছে। তাই এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। এরপর 55 দাগের কোশ্চেনে আমি আসছি। 55 দাগের কোশ্চেন হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন হচ্ছে কি তোমার HCl পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে। ট্রিপসিনোজেন, এই ট্রিপসিনোজেন হচ্ছে তোমার এন্টারোকাইনেজ। প্রোথ্রম্বিন হচ্ছে প্রোথম্বিনেজ, এর অ্যান্সার হবে। প্রোকার্বক্সিপেপটাইডেজ হচ্ছে ট্রিপসিন হলো। তাই এই 55 দাগের সঠিক উত্তর হবে অপশান সি হবে এর সঠিক উত্তর হলো। এরপর 56 দাগের কোশ্চেন যেটা হচ্ছে কি ট্রান্সফারেজ উৎসেচক, অর্থাৎ ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? ট্রান্সফারেজ উৎসেচকের উদাহরণ হচ্ছে হেক্সোকাইনেজ, অক্সিডো রিডাকটেজ, অর্থাৎ কি হচ্ছে অক্সিডো রিডাকটেজ উৎসেচক। অক্সিডো রিডাকটেজ উৎসেচক হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেট। হাইড্রোলেজ উৎসেচক হচ্ছে সুক্রেজ এবং হচ্ছে লাইয়েজ উৎসেচক হচ্ছে অ্যালডোলেজ। তাই 56 দাগের সঠিক উত্তর হবে তোমার অপশান সি হবে এর সঠিক উত্তর। 57 দাগের কোশ্চেন এরপর আসছি কত? 57 দাগের কোশ্চেন। এই 57 দাগের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো, সক্রিয় পরিবহন, ব্যাপন, নিষ্ক্রিয় পরিবহন ও বিস্রবণ। এখানে নিষ্ক্রিয় পরিবহনে কিন্তু কি করা হয় তোমরা মন দিয়ে শুনবে। সক্রিয় পরিবহনে বা কি করা হয়? সক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি হচ্ছে? সক্রিয় পরিবহনের ক্ষেত্রে উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণে সাহায্য করে সক্রিয়
পরিবহন। ব্যাপনের মাধ্যমে কি হচ্ছে, সুগন্ধি দ্রব্যের গন্ধ খুব সহজে বাতাসে মিশে যায়, অর্থাৎ সুগন্ধি দ্রব্য যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখানে তার ঘনত্ব বেশি, পরে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে ব্যাপন। নিষ্ক্রিয় পরিবহন, এটা কি হচ্ছে, নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন হচ্ছে রক্তের পরিশ্রুতকরণ। কি বললাম, রক্তের পরিশ্রুতকরণ, পরিশ্রুত হবে ঠিক করে নিতে, করণে সাহায্য করে। তাহলে সি অপশান হচ্ছে তোমার কি হচ্ছে 2। অভিশ্রবণ তাহলে কি, খাদ্য সংরক্ষণে সাহায্য করে। তাই 57 দাগের সঠিক উত্তর হচ্ছে তোমাদের এ হচ্ছে এর সঠিক উত্তর হলো। 58 দাগের কোশ্চেন যেটা হচ্ছে ব্যাপন, অভিশ্রবণ, সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন। অভিশ্রবণে তোমরা জানো যে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন আছে। ব্যাপনে তাহলে কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে অণুগুলো। সক্রিয় পরিবহনে কি হচ্ছে, শক্তির প্রয়োজন হয় সক্রিয় পরিবহনে। এরপর কি হচ্ছে, নিষ্ক্রিয় পরিবহনে কি হয়, তাহলে নিষ্ক্রিয় পরিবহনে তাহলে শক্তির ব্যবহার ছাড়াই নিষ্ক্রিয় পরিবহন হবে। নিষ্ক্রিয় পরিবহনে হচ্ছে শক্তির ব্যবহার ছাড়াই ঘটে। তাই হচ্ছে কি 58 দাগের সঠিক উত্তর হচ্ছে A3। A3 দেখতে পাচ্ছ কোথায় আছে, A3, হ্যাঁ, B4, A3, তাহলে বি হচ্ছে এর সঠিক উত্তর। এরপর 59 দাগের কোশ্চেনে তোমরা একটু লক্ষ্য করো। 59 দাগের কোশ্চেন হচ্ছে উৎসেচক, সহ উৎসেচক, প্রস্থেটিক গ্রুপ, এবং আসছি তোমাদের কি, কোফ্যাক্টর। উৎসেচক তাহলে তোমরা জানো কি, উৎসেচক প্রোটিন ধর্মী হয়েছে। এরপর সহ উৎসেচক হচ্ছে অপ্রোটিন অংশ আর শিথিল এবং অস্থায়ী আবদ্ধকরণ, তাহলে B3A4। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে উৎসেচকের অপ্রোটিন অংশ যেটা উৎসেচকের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে, আর কোফ্যাক্টর হচ্ছে উৎসেচকের সক্রিয়করণে প্রয়োজনীয় অজৈব ধাতব আয়ন। তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। এরপর 60 দাগে কোশ্চেনে একটু লক্ষ্য করো। 60 দাগে কোশ্চেন, উৎসেচকের উপস্থিতি, কি বললাম, উৎসেচকের উপস্থিতি সক্রিয়করণ শক্তি, উৎসেচকের অনুপস্থিতি বিপাকীয় শক্তির ব্যবহার। উৎসেচকের উপস্থিতি কি করে, কম সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয়। সক্রিয়করণ শক্তি কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় শক্তি। আর উৎসেচকের অনুপস্থিতি কি হচ্ছে, বেশি সক্রিয়করণ শক্তির প্রয়োজন হচ্ছে। বিপাকীয় শক্তির ব্যবহার কি হচ্ছে, সক্রিয় পরিবহন হচ্ছে। তাহলে এক্ষেত্রে 60 দাগের যে কোশ্চেন, এই 60 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে কত, সঠিক উত্তর হচ্ছে, তাহলে তোমরা দেখে রাখো, এ হচ্ছে তাহলে কি 1, A2, আর বি হচ্ছে দেখে রাখো, বি কোথায় আছে, B1, তাহলে B1, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে সি অপশান হচ্ছে এর সঠিক উত্তর। 61 থেকে কোশ্চেন তোমরা একটু লক্ষ্য করো, অ্যাপো এনজাইম, হলো এনজাইম, সরল এনজাইম, কো এনজাইম। এরপর এক্ষেত্রে দেখো, আমি প্রথম সরল এনজাইমের ক্ষেত্রে শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত ঢুকে যাচ্ছি, এটা তোমরা জানো, সরল শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত। এরপর আসছি, তাহলে সি হচ্ছে 2 অপশান কোথায় আছে, C2 অপশান হয়েছে, C4 অপশান কোথায় আছে, C4 এইটাই আছে, দেখতে পাচ্ছ। একটা অপশান করলেই তোমাদের ঠিক হয়ে যাচ্ছে। এছাড়া দেখো হলো এনজাইম, প্রথমে অ্যাপো এনজাইমের ক্ষেত্রে লক্ষ্য করো, অ্যাপো এনজাইম অপশান 2 হচ্ছে যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশ। এরপর হলো এনজাইমের ক্ষেত্রে দেখো, হলো এনজাইম হচ্ছে যুগ্ম উৎসেচকের প্রোটিন এবং অপ্রোটিন অংশ নিয়ে গঠিত। এরপর কো এনজাইম হচ্ছে বৃহৎ জৈব অণুর সঙ্গে শিথিলভাবে যুক্ত হচ্ছে কো এনজাইম, তাই এর সঠিক উত্তর হবে অপশান এ। এরপর চলে আসছি 62 দাগের কোশ্চেন, কি বললাম, 62 দাগের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসছি। 62 দাগের কোশ্চেন হচ্ছে লাইগেজ, হাইড্রোলেজ, লাইগেজ ট্রান্সফারেজ। লাইগেজ হচ্ছে জোড়া লাগানো, তার আগে বললি হাইড্রোলেজ তাহলে কি জল যুক্ত হবে, জলের তাহলে কি হচ্ছে, হাইড্রোলেজ হচ্ছে বন্ধনীতে জল অণু যোগ করে বিশ্লেষণ, ডাইরেক্ট পেয়ে গেল। এরপর হচ্ছে ট্রান্সফারেজ মানে ট্রান্সফার করবে, মূলক বা যৌগ স্থানান্তর। তাহলে D1 কোথায় আছে খুঁজে দেখো, D1 এখানে আছে, তাহলে এর সঠিক উত্তর তাহলে কি হচ্ছে, তোমরা একটাই অপশান করলে দেখতে পাবে এর সঠিক উত্তর ডি পেয়ে যাবে। হাইড্রোলেজ জল, লাইগেজ হচ্ছে, তাহলে লাইগেজ কি হচ্ছে, A4 দেখো, A4 দুটি অণুর সংযোগ ঘটাচ্ছে। লাইগেজ কি হচ্ছে, জলের অণু ছাড়া অণুর বিশ্লেষণ। এরপর চলে আসছি 63 দাগে কোশ্চেন। 63 দাগে কোশ্চেন,
প্রথম হচ্ছে হাইপোটনিক পরিবেশ, হাইপারটনিক পরিবেশ, আইসোটনিক পরিবেশ। আইসোটনিক পরিবেশ কাকে বলে তোমরা জানো, কোষের এবং কোষের বাইরের দ্রবণের ঘনত্ব একই থাকলে আইসোটনিক মানে একই থাকবে। কোষের বাইরের দ্রবণের ঘনত্ব এবং কোষের ঘনত্ব যদি একই থাকে তখন তাকে কি বলবো, আইসোটনিক সলিউশন বা পরিবেশ বলবো। প্লাজমোলাইসিস কার দেখা যায়, শুধুমাত্র উদ্ভিদ কোষে প্লাজমোলাইসিস ঘটে। তাহলে দেখো D1C4, D1 কোথায় আছে, D1 হয়েছে, C4 দেখো, তাহলে এই অপশান, এই অপশান ঠিক হবে। তার আগে আমি দেখে নিই হাইপোটনিক, তোমরা করে নিতে পারবে। পরে 64 থেকে কোশ্চেন যেটা হচ্ছে কি, কোন পদ্ধতি ব্যবহারের দ্বারা পানীয় জলকে বিশুদ্ধ করা হয়। পানীয় জলকে বিশুদ্ধ করার জন্য হচ্ছে বিপরীত অভিস্রবণ কাজে লাগে। কি বললাম, বিপরীত অভিস্রবণ পানীয় জলকে বিশুদ্ধ করার জন্য কাজে লাগছে। বোঝা গেছে? এরপরে 65, তাহলে 64 থেকে কোশ্চেন হয়ে গেল। লাস্ট হচ্ছে 65 থেকে কোশ্চেন, আজকের কোশ্চেন যেটা হচ্ছে 65 দাগের কোশ্চেন। 65 দাগের কোশ্চেনে যেটা হচ্ছে কি, মধু ও চিনির দ্রবণে কৃত্রিম রং মেশানো হলো, নিম্নের কোন বিকল্পটি প্রযোজ্য হবে। দেখো তোমরা মনে রাখবে, মধু চিনির থেকে গাঢ় আর চিনি হচ্ছে মধুর থেকে কম গাঢ় হলো, তাই কৃত্রিম রং মেশালে যেটা গাঢ় কম তাতে তাড়াতাড়ি ছড়াবে। তাই যেহেতু চিনির দ্রবণের গাঢ়ত্ব কম, তাই তার ভেতর তাড়াতাড়ি রংটি মিশে যাবে। তাই এক্ষেত্রে 65 থেকে সঠিক উত্তর হবে অপশান এ। তাহলে সবাইকে বলছি ভালো করে কোশ্চেনগুলো পড়বে। থ্যাংক ইউ।